মন কেমনের বৃষ্টি পর্ব সংখ্যা 20 লেখনীতে প্রিমা ফার্নাস চৌধুরী। তার পরের দিন হাসপাতাল থেকে ঈশাকে রিলিজ দেওয়া হলো। খানিকটা সুস্থ হলেও তার নড়াচড়া করতে বেশ বেগ পোহাতে হলো। তার অসুস্থতার কথা শুনে নীরার অর্পি দেখতে এলো তাকে। যদিও নীরা বড্ড লাজুক, সে রিপের সামনে পড়তে চায় না, তারপরও রিপের সামনে কয়েকবার পড়লো সে। লজ্জায় আড়ষ্টতা তাকে যেন ঘিরে ধরলো। রিপ দেখে মনে হচ্ছে না সে তাদের পাত্তা দিচ্ছে। দিন শেষে রাত এলো। ঈশা একা রুমে বসে বসে যখনই মিনুমাকে ফোন করতে যাবে, প্লেট হাতে ঢুকে পড়লো রিপ তার রুমে। গ্লাসে পানি ঢালতে ঢালতে বললো, খেয়ে নে। ঈশা নাক মুখ কুচকে বললো, পরির সাথে খেয়েছি। ভাবি দুজনকে একসাথে খাইয়ে দিয়েছে, আর খাবো না, খিদে নেই। কিন্তু কে শোনে কার কথা? রিপ কথা বাড়ালো না। ছোট ছোট করে ভাত মেখে ঈশার দিকে বাড়িয়ে দিল। বড় করে হা করতো। ন্যাকামি ভালো লাগে না। ঈশা মাথা নিচু করে চুপচাপ খেতে লাগলো, চোখে পানি টলমল। রিপ তার ছলছলে চোখের দিকে তাকিয়ে নিঃশব্দে হেসে বলল, সবগুলো খাবি? চুপচাপ। ঈশা ফুপিয়ে উঠল, কিন্তু রিপ বুঝে ওঠার সাথে সাথে আবারও চুপ হয়ে গেল। রিপ খাইয়ে দিল। ঈশা তেষ্টা পেল, পানি খেলো না। ঝাল লাগায় দাঁতে দাঁত চেপে রইল, তারপরে পানি খেলো না। রিপ ধমক দিয়ে বলল, পানি খাচ্ছিস না কেন? ঈশা এবার নীরবে কাঁদলো, হু হু করে কেঁদে উঠল। হেক্স কুটে গেল তার, কিন্তু কিছু বলল না। রিপ এমন কাণ্ড কারখানায় ভেবাচাকা খেয়ে গেল। বলল, আমি এভাবে কাদার মতো কিছু কি বলেছি? চুপ কর। ঈশা মাথা নামিয়ে আরো বেশি করে কাঁদলো। তার মধ্যে পরি উকি দিল রুমে। লুকোচুরি খেলার মতোই দরজার আড়ালে লুকিয়ে ডাকলো, রি। নাই নাই। রিপ পরির কাণ্ড দেখে কিছু বলল না। কোনো আওয়াজ না পেয়ে পরি বুঝে গেল কিছু একটা হয়েছে। রিপ ইশারা করলো ঈশার দিকে, তুই তো পরির চাইতেও ছোট বাচ্চা। আমি তো তোর ভালোর জন্যই বলেছি। তুই নিজের দিকে একবার তাকিয়ে দেখেছিস? শুটকি হয়ে যাচ্ছিস দিনে দিনে, শুকিয়ে শুকিয়ে। ডক্টরের প্রেসক্রিপশনে তো খাওয়ার কথা স্পেশালভাবে বলা হয়েছে। তোর দুর্বল শরীর খুবই দুর্বল হচ্ছে আরো। না খেয়ে তো আরো দুর্বল হয়ে পড়বি। কিসের এত টেনশন তোর? তুই যাতে ভালো থাকিস তার জন্যই তো আমি কি করি না বল। কিন্তু তারপরে তোর কোনো উন্নতি দেখতে পাচ্ছি না, দিন দিন অবনতি। ঈশা কান্না থামলো না। সে থামাতে চেয়েও যেন থামাতে পারছে না। আসলেই তো এমনটা কেন হয়? যার এতটুকু বেশি ভালোবাসা, আদর, স্নেহ, মায়া, মমতা হাত পুড়ে নিল সে, তার এতটুকু বোকা সইতে পারছে না সে। চোখ গলে সমুদ্র নেমে আসে। ঈশা হেঁচকে তুলে তুলে কাঁদলো। পরি গুটি গুটি পায়ে হেঁটে এসে দাঁড়ালো খাটের কাছাকাছি। কোমরে হাত দিয়ে বিজ্ঞের মতো চোখ ছোট ছোট করে, গলা কাত করে ঈশায় মুখ দেখার চেষ্টা করলো। তারপর আবার রিপের মুখে দেখার চেষ্টা করলো। এভাবে তাকে তাকাতে দেখে রিপ নীরবে হাসলো। কান্নারত মেয়েটির দিকে একটিবার তাকালো, পানির গ্লাস হাতের দিকে এগিয়ে দিয়ে মেয়েটিকে নরম কণ্ঠে বলল, কান্না থামা, আমার দেখতে ভালো লাগে না। সাথে সাথে কান্না থেমে গেল ঈশার। চোখ মুখ দিয়ে পানির গ্লাস হাতেই পানি নিয়ে বেরিয়ে গেল। রিপ প্লেট রেখে আসলো। ঈশার পাশে বসে নিজের হাতে সব ঔষধ খাওয়ালো। পরি চুপচাপ দেখলো, পরে ডাকলো, রি, ফিপি দুঃখ। রিপ হেসে মাথা নাড়ালো, বললে, হ্যাঁ ফিপি ছোট বাচ্চা, তাই দুঃখ পেয়েছে। ঈশা মাথা নিচু করেই বসে রইল। রিপ বলল, এভাবে বসে আছিস কেন? মুখটা বাংলার পাঁচের মতো লাগছে। হাস। ঈশা হাসার বদলে শুধু দুইবার হেঁচকি তুলল। রিপ অসহায় হয়ে তাকালো। ঈশার চোখ দিয়ে পানি মুছে দিল, তারপর বলল, আচ্ছা ঠিক আছে, আর কখনো এভাবে বকবো না, এবার কান্না থামাও। ঈশা তাকালো রিপের দিকে, কিছুক্ষণ কিছু বলল না। রিপ শুধু দেখলো তার গাল বেয়ে গড়িয়ে পড়া নোনা জল। সে আবারও মুছে দিল সেই জল। গালের একপাশে হাতের 4 আঙ্গুল দিয়ে আলতো ধরে টোকা দিতে বলল, আমার একটুখানি রাগ যেমন তোর কান্নার কারণ, আমার ধমক যেমন তুই সহ্য করতে পারিস না, তেমনি আমিও তোর আঘাত দেওয়া যন্ত্রণা সইতে করতে পারি না। আমি তো তোর মতো কাঁদতে পারি না, বা পারবও না, তাই ভুলেও আমাকে আঘাত দিবি না। কথাটি যে কি মিশানো ছিল বা কি বোঝানো হয়েছে ঈশা তা জানে না। সে আওয়াজ করে কেঁদে দিল। রিপ দাঁড়ালো না, বেরিয়ে পড়ল। সে যতক্ষণ থাকবে ঈশা ততক্ষণ কাঁদবে। পরি মোটা দেহটা মোড়া নিয়ে এসে নিচের দিকে রাখলো। মোড়া বেয়ে ঈশার গায়ের ওপর উঠে দাঁড়ালো। হাতের পিঠ দিয়ে ঈশার দুগাল আঁকড়ে ধরলো। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, মা, আমা। ঈশা চুপ হয়ে গেল। বলল, কি? পরি কিছু বলল না। ঈশার গালের সাথে গাল লাগিয়ে রাখলো।
কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও পড়ল। ঢলে পড়ল ঈশার ওপরে। ঈশা ঘুমন্ত মেয়েটির কপালে চুমু খেল, পুরো আদর ভরিয়ে দিল। তারপর তাকে পাশে শুইয়ে রেখে নিজেও শুয়ে পড়ল। নরম তুলতুলে গায়ে হাত দিয়ে চোখ বুজে ঘুম নেমে এলো তার চোখে। কিন্তু ছুটে এলো মুনা, এসে পরীকে কোলে নিয়ে যাওয়ার জন্য। ঈশা বহুদিন পর একটু অনায় আবদার করলো, আজও আমার সাথে ঘুমাক না ভাবি। মুনা অপ্রস্তুত হাসলো, বলল ওর মাঝরাতে খিদে পায়। ঈশা বলল আমি ফিডার খাওয়াতে পারি, খাইয়ে দিব কয়েকবার। দাও না একবার। পারবো সত্যি? মুনা এবার দরজার দিকে তাকালো, মলিন হেসে বলল তোর বর্দা দাও। আচ্ছা আমি জিজ্ঞেস করে আসি। ঈশা বিছানা থেকে নেমে এলো, ধরা কণ্ঠে বলল না না, বর্দাদার কাছে থেকে জিজ্ঞেস করার দরকার নেই, নিয়ে যাও। আমি তো এমনি বলেছিলাম, নিয়ে যাও। মুনার সাথে সাথে বেরিয়ে যায়, দাঁড়ায় না। ঈশা অশ্রু জল নয়নেই হাসলো, কাঁদতে কাঁদতে আবারও হাসলো। যে কেউ দেখলে বলবে মেয়েটি নির্ঘাত পাগল হয়ে গেছে। কিন্তু এই কাদা হাসা একত্রে যে বেশ কিছুক্ষণ ঠেকলো না। তার কান্না ভারী হলো পুরো রুম জুড়ে। তবে সে কান্নার আওয়াজ নয়, গুনগুনিয়ে। কেউ দেখলো না, কেউ জানলো না, কেউ শুনলো না। চার দলের ভেতরে আটকে রইল কান্নার আওয়াজ। চোখ মুখ মুছে সে বিছানার কাছে গিয়ে বসলো, বালিশ আর জায়গাটা সরিয়ে নিল। উন্মুক্ত হয়ে এলো সাদা পাঞ্জাবির ঘ্রাণ। অন্য দিনে হলে এই পাঞ্জাবি দেখলে তার শান্তি লাগে। ডক্টর তো নেই, ডক্টরের এই পাঞ্জাবিটা তার আছে, ডক্টরের স্মৃতি হিসেবে, ডক্টরের স্পর্শ হিসেবে। কিন্তু আজ কেন জানি তার এই পাঞ্জাবিটাকে অসহ্য লাগছে, কেটে কুটি কুটি করতে ইচ্ছে করছে। সে ঠিক সেটাই করলো। ড্রেসিং টেবিল থেকে কাঁচি নিয়ে সে কেটে কুচি কুচি করলো পাঞ্জাবিটাকে। নিজের এই রাগ ঝেড়ে দিল পাঞ্জাবির ওপর। যখনই নিজের সম্বিত ফিরল, ঠিক তখনই নিজেই অবাক হলো। পাঞ্জাবির টুকরো টুকরো অংশগুলো নিজের হাতে ছুঁয়ে সে হু হু করে কেঁদে উঠলো, ডুকরে উঠলো, আবল তাবল বকতে লাগলো। ছেঁড়া অংশগুলো হাতে নিয়ে বলল, আমার নিজের সন্তানকে আমি নিজের কাছে রাখতে পারি না ডক্টর, শুধুমাত্র আপনার জন্য। আদরেরও সীমা লাগে, তাকে কোলে নিতেও ভাবতে হয়, তাকে নিজের হাতে খাওয়াতে পারি না আমি, শুধুমাত্র আপনার জন্য। তাকে বুকে জড়িয়ে ধরে আমি ঘুমাতে পারি না, শুধুমাত্র আপনার জন্য। তাকে কোলে নিয়ে ঘুমাতে পারি না আমি, শুধু আপনার জন্য। আপনি আজ আমার পাশে থাকলে এত কিছু হতো না ডক্টর, কিচ্ছু না। আমাদের সকল কিছু সব ভালো হতো, আমার ছোট্ট একটা সংসার হতো। আপনি তো এটাও জানেন না আপনার একটা মেয়ে আছে, আপনি জানেন না, অনুভব করতে পারেন না। আপনি আপনার প্রাক্তন প্রেমিকা নিয়ে ব্যস্ত, আপনি নতুন করে সংসার সাজানোর কাজে ব্যস্ত। কিন্তু মাঝখানে আমি সব কষ্ট পাচ্ছি। সব কষ্ট আমাকে কেন একা পেতে হবে? সব কষ্ট আমি একা কেন পাবো? সন্তান তো আপনারও। অন্যকে মা ডাকছে, বাবা ডাকছে, আপনার তো কষ্ট হয় না ডক্টর? আমি প্রেসক্রিপশনে কত সুন্দর করে লিখে দিয়েছে নিজের সন্তানের বাবা মায়ের নাম, কত সুন্দর সেই লেখা। আপনার তাতেও কষ্ট হলো না? হয়েই বা কি হবে? তবে এটার থেকে আমি আর কষ্ট পাবো না, কষ্ট এবার আপনি পাবেন। আমি কখনো আপনাকে পরীকে ছুতে দেব না, আপনার কাছে পরীকে আমি যেতে দেব না, কখনো না। আমি যে কষ্ট পাচ্ছি তার দ্বিগুণ আপনাকে দিব, তার হাজার হাজার গুণ দিব। বিছানায় যত্ন সহকারে সাজানো সব শাড়ি গহনা আইমি বালিশের নিচে উপর হয়ে শুয়ে আছে। ফোনের ওপাশের ছেলেটি বলল, আদি তোমার যেটা পছন্দ হবে আমি সেই শাড়িটাই পরব। আমার তো সব সুন্দর লাগছে, তোমার চয়েস কিন্তু ফাটাফাটি। আদি নীরব হয়ে শুনলো আইমির প্রত্যেকটি কথা, বলল আমার সব পছন্দ, তোমার যেটা ভালো লাগে সেটাই পড়তে পারো। আইমি কষ্ট লাগলো, বলল যে কোনো একটি বলো আদি, তুমি যেটা বলবে সেটাই ফাইনাল। আদি ভেবে বলল যেটা বেশি লাল টকটকে সেইটা পরো। আইমি উঠে বসলো, শাড়িটা হাতে নিয়ে বলল ঠিক আছে, লালটা নিলাম। আদি হাসলো, কিন্তু কিছু বলল না। আইমি তাকে এত চুপচাপ দেখে জিজ্ঞেস করলো, কি ভাবছো? আদি ভাবা চাকা খেলো, বলল না তেমন কিছু না, ভাবছি শাড়িটাতে তোমাকে কেমন লাগবে। আচ্ছা তাহলে বলো কেমন লাগবে। আদি হাঁটতে হাঁটতে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো, বললো সামনাসামনি দেখলে বলতে পারতাম, এখন বলতে পারছি না। আইমি চুপ থাকলো খানিকক্ষণ, তারপর বলল আচ্ছা। আদি জানতে চাইলো রাগ করেছো? না না, রাগ কেন করব, আমি কি সবসময় তোমার সাথে রাগ করি আদি? আদি কিছুক্ষণ চুপ থাকে, আবারও বলে, সন্দেহ করো, রাগ নয়, সরি মিস্টেক।
আইমির কণ্ঠের ধরন পাল্টে গেল। বলল, তুমি এখনো রেগে আছো আদি? আমি তখন মাথা ঠিক ছিল না। আদি প্রত্যুত্তরে হাসলো, বলল, ডক্টরের শার্টে রক্ত লাগতে পারে, আর মাতাল অবস্থায় মানুষ অনেক কিছুই করে। এসব কিছু তেমন সিরিয়াসলি নিয়েছিলে ইমি? আমাকে সন্দেহ চোখে দেখেছো? আদি কি ইমির কাছ থেকে এসব আশা করেছিল কখনো? ইমির কণ্ঠ ধরে আসে, অভিমানে চোখ চকচক করে ওঠে তার। বলে, তুমি এখন এসব মনে রেখে দিয়েছো আদি? আমি তো মজা ছলে বলেছিলাম। যেটা বলেছিও। আদি দরজা ঠেলে নিজের রুমে ঢুকে পড়লো। বলল, মন খারাপ করো না ইমি, আমিও মজা করছি। টিট ফর ট্যাট। ইমি স্বস্তি পেল। বলল, তুমি এরকম বাজি আর কি আমার সাথে আর করবে না আদি। আমি রোমান্টিক মুডে ছিলাম, তুমি সব শেষ করে দিলে। আদি হো হো করে হেসে উঠল। বলল, রোমান্টিক মুড আবার কি ইমি? আইমি হাসলো, ব্যঙ্গ করে বলল, আহারে বাবুটা কিচ্ছু জানে না। আদি পুরো রুম কাঁপিয়ে হাসলো। বলল, হোয়াট সিলি ল্যাঙ্গুয়েজ ইমি? আইমি দাঁত বের করে হাসলো। বলল, বাবু বলাই যায়? আদির সাথে কখনো যায় না ইমি। আমি তো শুধু বাবু না, আদি ডক্টর বাবু। বাবুর আগে ডক্টর বসালে বলাই যায়। আটকাচ্ছে কেন? দুজনে একসাথে হাসলো। আদি রুমে দরজায় চোখ বুলালো। বলল, ইমি, আমি মিনিকে খুব মিস করছি। মিনি কখন ফিরবে আমার কাছে? আমি চিন্তিত হয়ে বলল, মিনি কেন শুধু শুধু একটা মেয়ের সাথে চলে যাবে আদি? এটা তো রহস্যজনক। আদি শান্ত গলায় বলল, ইমি মিষ্টির কাছে গিয়েছে। মিনি মিনি মিষ্টিকে চেনে। আমি এমন অনাকাঙ্ক্ষিত কথা শুনে ভরকে গেল। বলল, আদি কে মিষ্টি? কার কথা বলছো? আদি হাসলো। বলল, ইমি তুমি আমাকে বলনি, তাই আমিও তোমাকে সত্যিটা জানতে বিলম্ব করলাম। তবে বলে দিয়েছি, তোমার মতো লুকিয়ে রাখিনি। অচেনা শঙ্কা বুকে কেঁপে উঠল ইমির। বলল, মিষ্টি নামের কেউ নেই আদি? কেউ ছিল না তোমার জীবনে? আদি প্রত্যুত্তরে বলল, মিথ্যা ইমি, মিষ্টি ছিল, কিন্তু এখন নেই। সে হয়তো এখন বিবাহিত, কিন্তু তখন বিবাহিত ছিল না। একজন বিবাহিত মেয়ে কখনো অন্য এক পুরুষের দেখাশোনার জন্য দায়িত্ব নেবে না। কেন সবাই মিথ্যা কথা বলছো আমাকে? জানি না ইমি, তুমিও মিথ্যা বলছো, কিন্তু কেন ইমি? ইমি ফুপানো আওয়াজ টের পেল আদি। বলল, কান্নায় করার কি বলেছি ইমি? আমি রাগ করলো। বলে, তুমি কেন মিষ্টিকে খুঁজছো আদি? কেন? আদি নিজেকে আরো জড়ানো উত্তর দিল না। সে নিজেও এমন প্রশ্নে চমকালো। আনমন হয়ে বলল, ইমি, মিষ্টি বোধহয় ডক্টরকে ভালোবাসি মি, মিথ্যে হলেও হতে পারে। আমির গলার আওয়াজ বড় হলো। আদি, তোমাকে আমি ভালোবাসি। কে মিষ্টি, কে ডক্টর? সব মিথ্যা দি, সব মিথ্যা। তোমার জীবনে শুধু আমি সত্য, আর কিছু নয়। আদি শান্ত গলায় জবাব দেয়, আমাদের বিয়ের আগে আমি সব রহস্য বের করে আনবো আইমি। তোমাকে কাটার সুযোগ দেব না। তোমাকে আমার করার মাঝে যতগুলো লুকোচুরি চলছে সব আমি খুঁজে বের করব। কিন্তু আই প্রমিস মি, আমি তোমাকে একটু কষ্ট দেব না। তোমাকে সত্যি খুব ভালো রাখবো। কিন্তু তুমি তুমি ভালো থাকবে আদি? তুমি একটুও ভালো থাকবে না। আমির প্রশ্নের জবাব নেই, সে শুধু বলে, চাই না তুমি বা সে, তবে তো ভালোই থাকবো। আর কি আর করার আছে মি? আজিজ চৌধুরী খাবার টেবিলে প্লেট ছুঁড়ে মারল দূরে। রায়না, মিনু, শানু ভয়ে কাঁপে উঠল। আজিজ চৌধুরী গর্জন করে বলল, এখানে চিঠি আসে কার হাত দিয়ে বলো? সবাই চুপ হয়ে থাকে। আজিজ চৌধুরী ডেকে বলে, রায়না। রায়না কেঁপে ওঠে, মিনমিনিয়ে গলায় বলে, বাবা আমি ওই কাজ করতেই সময় পাই না। মা তো জানে আমি কি করে এসব। আজিজ চৌধুরী মিনু আর শানুকে তীক্ষ্ণ চোখে তাকালো, প্লেট হাতে তাদের দিকে ছুঁড়ে মেরে বলল, তোমরা দুজন থেকে কেউ একজন হবে। শানু তো দেখতেই পারে না মেয়েটাকে, নিশ্চিত কাজ মিনুর, তাই না? মিনুর মাথা নামালো, অবস্থা দাঁড়িয়েই বলল, জবাব দিল না। আলিয়া ধমক দিয়ে বলল, সত্যি বলো, যদি কোনো সময় ধরা পড়ো জীবিত ফিরতে পারবে না। চৌধুরী বাড়ি থেকে তোমার লাশ বেরোবে। মিনু কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি কিছু জানি না। চিঠিগুলো ঈশা নিজেই লিখে গিয়েছে। আরও চিঠি এ কারণেই পাঠিয়েছে, ওই চিঠিগুলো আদি বাবার চোখে পড়ার আগেই যাতে সরিয়ে ফেলা হয়। আমি তাই করেছি, এর বেশি কিছু না। আজিজ চৌধুরী কিছু বলতে গিয়েও পারলেন না, কিন্তু মনে মনে স্বস্তি পেলেন, যাক মেয়েটা অন্তত ভয় পেয়েছে। আদিমির বিষয়টা এবার বাকি এবার
আদি আর রিমির বিয়েটা হওয়া শুধু বাকি, তাদের অ্যাপ্রয়েড পাঠিয়ে দিতে হবে, তাহলে সব চিন্তা শেষ। সে মরুক তার মতো, যে বাঁচার সে বাঁচুক। আজি চৌধুরী শান্ত হয়ে সোফায় বসার আগেই একটি অনাকাঙ্ক্ষিত ফোন আসে। ফোনটি ইমির। আদি তো আজ বাসায় নেই, ইমির ফোন কেন? ফোন রিসিভ করে কথা বলা হয় আর একটি সিদ্ধান্তেই উপনীত হয়। এবার আর কাঁচা গুলি চলবে না। আজি চৌধুরী এবার পাকা গুলি চালাবে তিনি। বিয়েটা হওয়ার আগ পর্যন্ত আদিকে এসব থেকে দূরে সরিয়ে রাখতে হবে। আজি চৌধুরী চেয়ার টেনে বসার আগেই দেখতে পেল পকেটে হাতরে ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে থাকা ছেলেটিকে। ছেলেটির চোল শক্ত, চোখে একরাশ অশক্তি এবং সন্দেহ। দরজার কাছে দাঁড়ানো সে। কখন এলো আদি? আলিয়া এগিয়ে এলো, ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। আদি কোনো কিছু শোনেনি তো? আলিয়া বেগম হাত নামিয়ে নিলেন মুখ থেকে। আজি চৌধুরীর দিকে একবার তাকিয়ে বেশ শান্ত গলায় বলল, মিষ্টি, আমার ওয়াইফ ছিল মা, এখন এখন কিসে অন্যের ওয়াইফ? তোমরা সবাই ইমি সহ মিথ্যা বলছো আমায়। কিন্তু কেন মা, কেন? আজি চৌধুরী চাইলেন আদির সাথে কথা বলতে, কিন্তু আদি হাত দেখিয়ে বারণ করলো। উগ্রস্বরে বলল, আমি থাকবো না এ বাড়িতে, ব্যাস এইটুকুই। আজিজ আর আলিয়া কিছু বলতে পারলো না। মিনু রায়না নীরবে নিঃশব্দে হাসলো। প্রায় আধ ঘন্টা পর আদি নেমে আসলো সুটকেস সমেত। বলল, আমি এ বাসায় থাকবো না, অন্য ফ্ল্যাটে যাচ্ছি। এমন বিশ্রী মন মানসিকতার মানুষের সাথে আমি থাকতে বাধ্য নই। বিবেকে বাঁচছে আমার। সেদিন মনে হয় সত্যি আমাকে বলতে পারবে, সেদিন আমি এ বাসায় ফিরবো। আজি চৌধুরী এগিয়ে গেল, বললেন, তোমার খারাপ চেয়েছি এটাই বলতে চাইছো তুমি? আদি হাসলো, বলল, ভালো চেয়েছো। জানি না আমার ভালোর জন্য আর কত কি করেছো তুমি, কতজনকে আঘাত করেছো, কতজনকে কষ্টে রেখেছো। ভালো মন্দ শিক্ষা তোমরা আমাকে দেবে, সেখানে আবার তোমাদের দিতে হচ্ছে। দাভাই বা কি বলা যায়, তোমরাই তো তাকে শিক্ষা দিয়েছ, ও তাই শিখেছে। এখন সব তার দোষ। যদি আমিও হতাম তার মতো, দোষ কাকে দিতে মা? নিশ্চয়ই নিজেকে দিতে না, কপালে দিতে, ভাগ্যকে দিতে, নয়তো নিজের গর্বকে দিতে। আর আমাকে নিয়ে মনে হয় না জানো আমি এমন হওয়ার তোমরা অসন্তুষ্ট। আমার তো মাঝে মধ্যে সন্দেহ হয়, পালিত সন্তান কি সত্যই দাভাই নাকি আমি? আলিয়া চৌধুরী দু চোখ টলমল করে ওঠে, বলে, কি উল্টাপাল্টা বলছো আদি? আদি এতক্ষণ চেপে রাখা রাগ দেখিয়ে বলে, গর্জে ওঠে, দাভাই তোমাদের কারণে এমন হয়েছে। তোমরা ওকে অবহেলা করেছো, ওকে অবজ্ঞা করেছো, তাই সে এমন হয়েছে। তোমরা ওকে শেখাওনি কোনটি ভালো কোনটি খারাপ। ওকে ওর মতো চলতে দিয়েছো, ওর প্রত্যেকটা খারাপ কাজে সাপোর্ট করেছো। আমার মতো ওকে সারাক্ষণ পড়তে বলনি, খেলতে শেখাওনি, আমার মতো ওকে আদর যত্ন দাওনি। আমি তোমাদের সব অন্যায় দেখি বাবা, সব বুঝি। এসব এমন একটা সময় অপেক্ষায় ছিলাম। আজ আমি আর চুপ থাকবো না, থাকবো না আমি এই বাড়িতে এক মুহূর্তও না। কেউ আটকাতে পারে না আদিকে। আজি চৌধুরী হাজার অনুরোধ করেও লাভ হয় না। আলিয়া চৌধুরী কাঁদতে থাকে। আজি চৌধুরী সব রাগিয়ে পড়ে সেই ওই মেয়েটার ওপর, ওই মায়াবিনীর ওপর। এবারে শেষ দেখে ছাড়বে আজি চৌধুরী। বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ানোর শখ এবার একেবারে মিটিয়ে দিবে। পুরো বাড়ি মুখরিত হয়ে পড়ে পরীর খিলখিল হাসির আওয়াজে। ঈশার দু চোখের পটি পাতা দেখে সে আবারও খিলখিল করে হাসে। রিক আর জাহির মিয়া কথা বলছে। রিপ পরীর সাথে মিলে ঈশার সাথে কানামাছি খেলছে। রিপ পরীকে বলল, মা বলো কানামাছি ভোবো। পরী হাতে তালি দিতে দিতে বলল, ফোপো ফোপো ফিপি ফোপো। ঈশা হাসলো, বলল, আমি দেখতে পাচ্ছি না রিপদা, এখানে পরি পাশে তুমি, ও কিন্তু পড়ে যাবে। রিপ উঠে গেল। ঈশা চোখের পট্টি খুলে আবার শক্ত করে বাঁধতে গেলে ঈশা হাত দিয়ে ফেললো, বলল, এত শক্ত করে বাঁধছো কেন রিপদা, ব্যথা পাইতো। রিপ চুপ করে শুধু শুনলো। ঈশার হাতে ঝাড়া ফেলে দিয়ে বলল, এভাবে ছুবে না, ছাড়ো। ঈশা ভুরু কোঞ্চন করে দাঁড়িয়ে আছে, আশ্চর্য। পরিটাকে ফিপি ভোবো। ঈশা হাসে, বলে, এখন পরি কেন? দেখতে পাচ্ছি না রিপদা, তোমাকেও দেখতে পাচ্ছি না। রিপ বিড়বিড় করলো, তুই এমনিতেও আমাকে দেখতে পাস না। ঈশা বলল, কিছু বললে? রিপ বলল, না বলিনি, তবে শীঘ্রই বলবো। পরি ডাক দেয়, রি রি ভো ভো। রিক আর জহির মিয়া হাসলো। রিক ডাকলো, পরিমা কি করছো? পরি হাসলো গা নাড়িয়ে, বলল, পাপ্পা ভো ভো। তারা হাসার
আগেই পরি নিজেই নিজেকে হাসতে হাসতে মেঝেতে বসে পড়ল। তালহাকে হাত দেখিয়ে ডেকে বলল, দাদা, ভোবো। ঈশা পরীর তালে তাল মিলিয়ে হাসলো। মেঝেতে হাতে ভর দিয়ে উঠে পড়ল পরি। তারপর রিপের পেছনে গিয়ে ডাকলো ঈশাকে, পিপি, ভোবো। মিনি উড়ে এলো, ডাকলো, মিষ্টি ভোবো। পরি মিনিকে দেখে হাসলো, হাতের তালুতে ঠোঁট লাগিয়ে মিনির দিকে ছুঁড়ে মারলো ফ্লাইং কিস। বলল, মিনি, আম্মা। রিক হাসলো, বলল, এটা কি মা? রিপ হাসলো, বলল, দা ভাই, এটা আমি শিখিয়েছি মিনিকে ফ্লাইং কিস পাঠাচ্ছে। পরি রিকের কাছাকাছি চলে আসলো, বলল, পাপ্পা, আম্মা। ঈশা কোমরে হাত দিয়ে বলল, ঠিক আছে, আমি দাঁড়িয়ে থাকি তাহলে এইভাবে। রিপ পরীকে নিয়ে গেল, বলল, না, খেলা এখন থেকে শুরু, কানামাছি ভোবো, যাকে পাবি তাকে ছো। পরি হাসি থাকতে থাকতেই আর পারল না। ঈশা বহু দূরে থাকা সত্ত্বেও রিকের কোলেতে এসে লুটিয়ে পড়লো। তালহার পেছনে গিয়ে লুকিয়ে পড়লো, মুনার পেছনে গিয়ে লুকিয়ে পড়লো। খিলখিল করে হাসতে ফেটে পড়লো। রিপ গিয়ে সোফায় এক কোণে চুপিসারে বসে রইল। ঈশা ডাকলো, পরি কোথায় তুমি? রি, রি কোথায়? পরি। মুনা বলল, পরি গিয়েছে সেই দিকে। রিক বলল, পরি মায়ের কাছে গিয়েছে। তালা বলল, পরি রিপের কাছে গেছে। ঈশা চোখ খুলে ফেললো, সাথে সাথে চিৎকার করে বলল, পরি কোথায়? রিক উঠে গেল, বলল, এখনই তো হাসছিল, সোফার পেছনে গিয়েছিল। রিক বলল, এখন আমার সামনে ছিল। ঈশা ডাকলো, পরি কোথায় তুমি? পরিমা। রিক গর্জে উঠলো, একটা ছোট্ট মেয়ে কোথায় যাচ্ছে? কেউ দেখবে না? আশ্চর্য! ঈশার বুক ধরফর করে উঠলো। সে চিৎকার করে ডাকলো, পরি। রিক ডাকলো, মুনা ডাকলো, রিপ ডাকলো, তালা কাদাকাটি শুরু করে দিল। জাহের মিয়া বললেন, পরি দাদুমণি কোথায় তুমি? পরি আশপাশ তছনছ করে খুঁজলো। রিক দিশেহারা হয়ে গেল। মুনা এগিয়ে গেল। রিক মুনা কোথাও কান পেতে দিল, হাত দিল, বারণ করলো কথা বলতে। পরি পরি আওয়াজে ভরপুর হলো পরিবেশ। ঈশা তো কেঁদেই দিল, কিন্তু তা একজন ছাড়া কেউ দেখলো না। ঈশা কান্নামাখা কণ্ঠে ডাকলো, পরি কোথায় তুমি? পরি। সবাই পাগলের মতো খুঁজছে পরিকে, কিন্তু কেউ দেখলো না। ঈশা বাইরে বের হয়ে আসলো, দেখলো গেট বন্ধ। কেঁদে কেঁদে এদিক ওদিক তাকাতেই দেখতে পেল হাতে কতগুলো চকলেট নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে পরি। একবার হোঁচট খেয়ে পড়লো, আবার উঠলো। ঈশাকে চকলেট দেখে বলল, পিপি চকো। ঈশা দৌড়ে গেল, চকলেট কেড়ে নিয়ে বুকে জড়িয়ে ধরলো পরীকে। পরি পড়ে গেল, গগন বিদারী চিৎকার দিয়ে কেঁদে উঠল। ঈশা চকলেটগুলো দূরে ফেলে দিতেই পরীকে কোলে তুলে নিল, আদর দিয়ে বুকে জড়িয়ে নিয়ে ধরে শক্ত করে বলল, এসব তোমাকে কে দিয়েছে পরি? তুমি কেন বাসা থেকে বের হয়েছো? কেঁদো না মা। পরি কাঁদতে লাগলো। ঈশা হাতে পা ছুঁড়ে মারলো, কামড় বসালো কাঁধে, চুল টেনে ধরলো। রিক, মুনা, রিপ সবাই ছুটে এলো। রিক দৌড়ে আসলো, পরীকে কোলে নিল এক ঝটকায়, শক্ত করে বুকে জড়িয়ে ধরে বলল, তুমি পাপাকে ছেড়ে কোথায় গিয়েছিলে পরি? পরি কাঁদতে কাঁদতে দেখিয়ে দিল ঈশাকে। রিক পরীকে মুনার কাছে দিয়ে রিপ মুনার পেছনে পরীকে শান্ত করতে করতে চলে গেল। রিক ভয়ার্ত চোখে তাকালো ঈশার দিকে। ঈশা কাঁদে নীরবে, অসহায় হয়ে তাকিয়ে রিকের দিকে। রিক ভয় নিয়ে বলে, ইস্যু, তুই কেড়ে নিস না পরীকে, তুই তো আজীবনের জন্য দিয়ে দিয়েছিস। এ কথা নড়চড় করিস না ইস্যু, পরীকে ছাড়া আমি নিঃস্ব, ওকে আমার কাছ থেকে কেড়ে নিস না। ঈশা কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে রিককে, বলে, দা ভাই, আমি শুধু তোমাদের ইস্যু হয়ে থাকতে চাই, আর কিছু না। আমাকে কখনো অবিশ্বাস করো না। রিক স্বস্তি পায়, ঈশার মাথায় হাত বুলিয়ে দেয়, বলে, মেরেছিস পরীকে? মেরে কি লাভ হলো? নিজেকেই তো ব্যথা পেলি। ঈশা মাথা তুলে তাকায় রিকের দিকে, আবদার করে বলে, একটা দিন পরীকে আমাকে দিবে? তুই একদিনের জন্য আর কখনো চাইবি না? শুধু একদিনের জন্য আর কখনো চাইবি না? রিক হাসলো, মাথায় হাত বুলিয়ে। ঈশার বলল, আচ্ছা, রাখিস তোর কাছে, কিন্তু দেখিস আমাকে আবার ফিরিয়ে দিবি, কেড়ে নিস না রে ইস্যু, একেবারে নিস না জানো। ঈশা খুশি হয়ে গেল, খুশিতে জড়িয়ে ধরলো আবার রিককে, বলল, থ্যাংক ইউ বদ্দা। রাত 10টা। ফোন কলের আওয়াজে আদির ঘুম ভাঙলো। ও আদি সেই ফোন তুললো না, বিরক্ত হয়ে কেটে দিল। আবারও ফোন এলো, এবার সে সত্যি সত্যি কেটে দিল ফোন। আবারও এলো, আবারও সে কাটলো। শেষবারে 4বারও ফোন তুললো। ফোন কানের সাথে নিতে ফুপে কানের আওয়াজ এলো। আদি বলল, আমি ব্যস্ত আছি ইমি, পরে কথা বলছি। ইমি কিছু বলার সুযোগ না দিয়ে আদি ফোন কেটে দিল। আমিও কিছু বলার সুযোগ পায় না, আদি সুযোগ দেয়ও না। ডক্টর ইমদাদকে ফোন দেয় আদি, উনি 10টায় ফ্রি হবেন বলেছিলেন। ফোন দেওয়ার সাথে সাথে ডক্টর ইমদাদ ফোন তুললেন। কুশলাদ সংবাদ জানাজানির পর কাজের কথায় ফিরল দুজন। আদি জানতে চাইল, কিছুদিন
সব কিছু আর কখনো মনে পড়া সম্ভব না স্যার। আদি প্রশ্নের জবাবে তিনি বললেন, সম্ভব, তবে যদি তোমার ব্রেনের হোমোক্যাম্পাস পুরোপুরি স্ট্রং হয়। কারণ সেখানে মনে করতে গিয়ে যদি তোমার মস্তিষ্ক আবার আঘাত লাগে তাহলে চিরদিনের জন্য তোমার স্মৃতি চলে যাবে আদি। তাই সেসব না মনে করাটাই বেটার তোমার জন্য। আদি উৎসুক হয়ে বলল, আই থিঙ্ক আমার হোমোক্যাম্পাস পুরোপুরি স্ট্রং। এখন কি মনে করার চেষ্টা করতে পারবো? ডক্টর ইমদাদ বলল, হ্যাঁ পারবে, তবে সেসব কথা তোমার মনে করিয়ে দিতে হবে, অনুভব করিয়ে দিতে হবে। তুমি এক কাজ করো, তোমার স্ত্রীর সাহায্য নিতে পারো। সে কেমন আছে আদি? ভারী মিষ্টি মেয়েটা, তুমি তাকে মিষ্টি ডাকতে, রাইট? আদি চমকালো, বলল, স্ত্রী মিষ্টি? সে আমার কাছে নেই স্যার, আমি তাকে চিনি না। কে সে? কোথায় তার বাসা? আপনি চেনেন? ডক্টর ইমরান হাসলো, বলল, মিষ্টি ঠিক এই ভয়টা পেয়েছিল। ঠিক তাই হলো। এত ভালোবেসেছিল মেয়েটাকে ভুলে গেলে কি করে আদি? এমনও হয়।